না, সাথে দুলা ভাইও ডাকবে তোদেরকে। তোরা ফেসবুকের মধ্যে যেইভাবে আন্দোলন করস, বয়কট বাংলাদেশ বিমান, বয়কট বাংলাদেশ বিমান, ঠিক সেইভাবে তোরা বাস্তবে করে দেখা বয়কট বাংলাদেশ বিমান। একটা মাস বয়কট বাংলাদেশ বিমান কইরা দেখা তোরা, একটা মাস দেখবি কিভাবে টিকিটের দাম কমে। তোদের কারণে, তোদের প্রবাসীদের কারণে আজকে বাংলাদেশ বিমানের টিকিটের দাম 1 লক্ষ টাকা। কোন দেশে আছে? ইউরোপ যাইতে কত টাকা লাগে, অথচ বাংলাদেশ বিমানের টিকিট 1 লক্ষ টাকা। উনি যে 2007 সালে সেকেন্ড হোম করলেন মালয়েশিয়াতে, হাউ 2007 সালে মানে সেকেন্ড হোম করতে হলে তো তাকে বাংলাদেশ থেকে টাকা নিতে হয়েছে, রাইট? জি না, তখন টাকা লাগতো না, এমনি নিয়ে দেখেন। ওকে, জি জি, তখন লাগতো। আমরা এই কথা শুনেছি। আপনি আমাকে বলেন, আপনি যখন ইলেকশনটা শেষ হয়েছে তখন আপনি মন্তব্য করেছিলেন যে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখেছেন, বাংলাদেশে এত ভালো নির্বাচন আপনারা দেখেন নাই, ইফ আই কারেক্টলি রিমেম্বার। আপনি কি এই বক্তব্যে স্ট্যান্ড করেন, নাকি আপনি আদারওয়াইজ দেন ইউ আর ইন ইউনিফর্ম, দ্যাটস ওয়াই ইউ হ্যাড টু টেল দিস থিং? ঠিক আছে, তাহলে সেটি পরিষ্কার। আমরা পরবর্তী প্রশ্নে আসি যে 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন। আপনার মন্তব্য শুনবো। আমি একটু প্রশ্নও করতে চাই, সাথে নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই, এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এতে কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান আর আপনারা দেখছেন বিবিএন টিভি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি ভিডিও দেখাবো। প্রথম ভিডিওটি হচ্ছে, আপনারা জানেন যে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগে কর্মরত খালেদ মহিউদ্দিন, সাম্প্রতিক সময় উনি সাবেক যে সেনাপ্রধান জেনারেল আজিজ তার একটি সাক্ষাৎকার নিয়েছেন, এবং উনি ওনার ওই টক শোতে খুব সাহসিকতার সাথে এই যে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তাকে 2018 সালের নির্বাচন সহকারে বেশ কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নে বিভিন্ন সময় আমাদের জেনারেল আজিজ সাহেব উনি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তো সেই টক শোর কিছু চমক অংশ আপনাদেরকে দেখাবো। সেই সাথে একজন প্রবাসী ভাই, তিনি নিজে একজন প্রবাসী, অথচ প্রবাসী ভাইদেরকে গালিগালাজ করে বিভিন্ন খারাপ কথা বলছে। প্রথমে আপনাদেরকে খালেদ মহিউদ্দিনের সাথে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওই বক্তব্যের চুম্বক অংশগুলি একটু দেখে নিয়ে আসি। চলুন আমরা দেখি। পরবর্তী প্রশ্নে আসি যে 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন। আপনার মন্তব্য শুনবো। আমি একটু প্রশ্ন করতে চাই, সাথে নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই, এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এতে কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন নির্বাচনে? 2018 সালের নির্বাচনের কথা বলছেন। আচ্ছা, একটু সময় দিতে হবে। তবে একটা যেটার সাথে হলো যে আমাদের সরকার, আমাদের একটা বাহিনী এবং হলো আমার ব্যক্তিগত ইমেজ সবকিছু হলো সম্পৃক্ত আছে। সময় দিতে হবে, শুনতে হবে। প্রথম কথাটা হলো, সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী। সেনাবাহিনী কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স। এখানে কিন্তু সবাই শুনে চেইন অফ কমান্ড, এবং এখানে আমাদের বিভিন্ন রুলস রেগুলেশন যেটা আছে সেটা হলো যে অল আর সাপোজ টু অ্যাভয়েড বাই কমপ্লাই উইথ দ্য লস অফ কমান্ড। কতগুলো জিনিস আরো অনেক কিছু আছে। এখন কথা হলো যে যখনই কোনো ইলেকশনে সেনাবাহিনীকে মোতায়েন করে তার আগে কি কি পদক্ষেপগুলো নেওয়া হয় আপনাদের জানা থাকার কথা। সেখান থেকে হলো তার আগে যে আর্টিকেল 126 অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া আছে আমাদের সংবিধান কর্তৃক, যে তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যা কিছু তাদের প্রয়োজন গভর্নমেন্ট তাদেরকে দিতে বাধ্য। এবং সেনাবাহিনী কিন্তু একটা সরকারি একটা অঙ্গ। শুধু সেনাবাহিনী, ল এনফোর্সিং অল এজেন্সিজ, সিভিল এডমিনিস্ট্রেশন, everybody is supposed to assist election commission to hold a free fair and credible election. এখন এখানে কতগুলো জিনিস আছে দেখেন। সেখানে হলো কি, ইলেকশন কমিশনের থেকে কিন্তু একটা নির্দেশনা বের, সেখানে কিন্তু কার কি দায়িত্ব, পুলিশের কি দায়িত্ব, র্যাবের কি দায়িত্ব, আর্ম ফোর্সেস এর কি দায়িত্ব, এগুলো কিন্তু একদম স্পেসিফিক। আপনি যদি দেখেন সেটা, আমার অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা পেজ নাম্বার বা প্যারাগ্রাফটা মনে নাই, বাট আই ক্যান সে ওইটা যদি ধরেন বাম পাশে নিচের দিকে আছে এবং ডান পাশের উপরে সম্ভবত 4টা পয়েন্ট আছে, ক্লিয়ার কাট বলা আছে যে আর্ম ফোর্সেস কি কি দায়িত্ব পালন করে। সেখানে কিন্তু আমাদের যেটা হলো, আমরা হলো যে সবগুলা জেলাতে যাব, প্রয়োজন হলো উপজেলা পর্যায়ে যাব, এবং যেখান থেকে হলো আমরা খুব দ্রুততম সময়, যখনই হলো রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট অন্য যারা আছে তারা যখনই হলো রিকোয়েস্ট করবে টু মেইনটেইন দ্য ল এন্ড অর্ডার সিচুয়েশন, আমরা যাতে কুইকলি ওখানে ইন্টারভেন করতে পারি, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা অবস্থান নিই। আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স, ঠিক আছে, এবং আমরা হলো অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে ইন কোঅর্ডিনেশন, এবং দিস কোঅর্ডিনেশন উইল বি ডান বাই দ্য রিটার্নিং অফিসার। বুঝতে হবে, এখানে কিন্তু চাইনিজ সেনাবাহিনী যা কিছু করার একটা না, অন্যান্য সময় ডমিনেশন করবে যে ঠিক আছে প্যাট্রোলিং করলো ইয়ে করলো। আবার এখানে কতগুলো রেস্ট্রিকশন আছে। নির্বাচনের যে একটা সময়, ওই সময়ের মধ্যে উইদিন 600 আর্মি কোনো পেট্রোল যদি ওদিকে
ফাস্ট থ্রো করে যে- দে ক্যান স্টপ দেয়ার। জেনারেল আজিজ, আপনি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পোস্টে আপনি খুব চমৎকার বলেছেন যে এই জায়গাটা আপনি কি ইলেকশনটা কিরকম হয়েছে দেখেছেন, বা আপনার নিজস্ব কোনো মত গড়ে উঠেছে আপনার মাঠে নিয়োজিত আপনার অফিসার বা এবং ইয়েদের দ্বারা আপনার কি নিজস্ব কোনো মত গড়ে আচ্ছা, উঠেছে? আমি- আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে ইলেকশনটা কিরকম হয়েছে আপনি আমাকে বলে আমি বলতে পারি যে এই ইলেকশনে আমি ইলেকশনের আগে কোনো এক জায়গায় আমি ক্যাম্প ভিজিটে গিয়েছিলাম, তখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আমি বলেছিলাম যে আমি দেশের অনেক জায়গাতে ভিজিট করেছি, অনেক বিভাগীয় শহরে গেছি, অন্যান্য জায়গায় গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে, আপনারা নির্ভয়ে আসবেন, আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো যাতে পথে বা অন্য কোথাও কোনো ইয়েতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো, আপনারা নির্ভয়ে যাবেন। আমি কিন্তু এই কথাগুলো বলেছি, Right. তাই না? আমরা কাজ করবো যে লোকজনকে ওইখানে ইন্সপায়ার করা সো দ্যাট দে গো এন্ড কাস্ট দেয়ার ভোট, ঠিক আছে? দেখেন এই ইলেকশন পরে একটা মাত্র হলো কিলিং হয়েছে, সেটা সম্ভবত ফেনীতে, এবং সেটা হলো দুই দলের কর্মীদের মধ্যে কোনো কিন্তু ভোটার কিন্তু না। আমরা এই কথা শুনেছি। না, না, just a minute. আপনি আমাকে বলেন, Just a minute. না, না, আমি কি শেষ করতে চাই? আমি আসবো, আমি আপনাকে শুনবো। just a minute to you, General. আপনি যখন ইলেকশনটা শেষ হয়েছে তখন আপনি মন্তব্য করেছিলেন যে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখেছেন, বাংলাদেশে এত ভালো নির্বাচন আপনারা দেখেন নাই, if I correctly remember. আপনি কি এই বক্তব্যে স্ট্যান্ড করেন নাকি আপনি আদারওয়াইজ then you were in uniform, that's why you had to tell this thing? No. শুনুন, আমাদের কিন্তু বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা এটা কিন্তু অনেক। আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমি যখন লেফটেন্যান্ট ছিলাম, তখন এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেছি ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল হিসাবে এবং সাবসিকুয়েন্টলি। তো আমার কিন্তু নির্বাচনে বিভিন্ন জাতীয় নির্বাচন, অন্যান্য নির্বাচনে সেনাবাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন ক্যাপাসিটিতে আমার অংশগ্রহণের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আপনি দেখেন, কম্পেয়ার করেন যে এই 2018 যে ডিসেম্বরে 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্য গুলাতে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনে কোনটাতে সবচেয়ে বেশি হলো বা ক্যাজুয়ালিটি হয়েছে বা এই ধরনের হয়েছে, কিলিং হয়েছে, অন্যান্য জিনিসগুলো হয়েছে, ভোট কেমন হয়েছে? কম্পেয়ার উইথ ভোট কেমন হয়েছে? ভোট কেমন? হ্যাঁ? না, যেটা দেখেন দায়িত্ব আমার না, নো, যেটা দেখেন দায়িত্ব আমার না, ভোট কেমন হয়েছে আপনি তেমন দেখেন দেখেছেন না। আপনি আমার দেখেছেন দায়িত্ব হলো line of the situation। আপনি দেখেছেন আপনি এটা মন্তব্য না, করেছেন listen, ভালো নির্বাচন না, 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 just a minute. আমার দায়িত্বটা কি? To ensure assist others to maintain or ensure law and order situation. আপনি I will talk on law and order situation. ভোট কেমন হয়েছে? আপনি যদি এখন যদি ভোটার যদি না যায়, আপনি যদি ক্যান্ডিডেট যদি পাশাপাশি থাকে, আপনি যদি ক্যান্ডিডেট সিলেকশনে যদি ইয়েতে থাকে, আচ্ছা সেদিন বলেন যে তাহলে যখন ডক্টর কামাল হোসেন সাহেব যখন কটার সময় গিয়েছিলেন ভোট কেন্দ্রে, what was his comment? দুপুরের আগে ফখরুদ্দিন জি। ঠিক আছে, আলমগীর সাহেব যখন নো, আপনাকে সেগুলো নিতে হবে। 11টার সময় উনি কি মন্তব্য করেছিলেন? আমরা তাদের মন্তব্য অনেক শুনেছি, আমরা আপনার মন্তব্য শুনেছি, আপনি মনে করেন যে সেই নির্বাচনটি ভালো হয়েছে, আমরা তাদের মন্তব্য অনেক শুনেছি, আপনি মনে করেন আমি from law and order situation point of view, যেটা হলো সেনাবাহিনীর দায়িত্ব ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমাদের ওই প্রবাসী ভাইয়ের বক্তব্যটি শুনিয়ে নিয়ে আসি, শুনুন। তোরা প্রবাসীরা খারাপ, তোদের কারণে আজকে বাংলাদেশ বিমানের এই অবস্থা, তোদের কারণে, তোরা প্রবাসীরাই খারাপ। তোরা সারাটা বছর ধরে ফেসবুকের মধ্যে ঝড় তুলে ফালাস, বয়কট বাংলাদেশ বিমান, বয়কট বাংলাদেশ বিমান, অথচ বাড়িতে যাওয়ার সময় তোরাই বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বিমানে যাস না, সেই তোরাই আবার বাংলাদেশ বিমানে যাস। তো বাংলাদেশ বিমানের হোগায় চর্বি না আসলে কার হোগায় চর্বি আসবে? তোর হোগায় চর্বি আসবে? বাংলাদেশ বিমানের চর্বি যা তোরাই তো আনাস। তোরা সারাটা বছর ফেসবুকের মধ্যে ঝড় তুলে ফেলাস, বয়কট বাংলাদেশ বিমান, বয়কট বাংলাদেশ বিমান। আসলে কয়জনে তোরা বয়কট করছিস বাংলাদেশ বিমানকে? একটা মাস তোরা সকল প্রবাসীরা একটা মাস, মাত্র একটা মাস বাংলাদেশ বিমানকে বয়কট করে দেখবি বাংলাদেশ বিমান তোদের প্রবাসীদেরকে আব্বা ডাকবে, আব্বা ডাকার পরেও তোরা যদি না শুনিস, তোদেরকে দুলাভাইও ডাকবে। শুধু আব্বা না, সাথে দুলাভাইও ডাকবে তোদেরকে। তোরা ফেসবুকের মধ্যে যেইভাবে আন্দোলন করস, বয়কট বাংলাদেশ বিমান, বয়কট বাংলাদেশ বিমান, ঠিক সেইভাবে তোরা বাস্তবে করে দেখা বয়কট বাংলাদেশ বিমান। একটা মাস বয়কট বাংলাদেশ বিমান কইরা দেখা তোরা, একটা মাস দেখবি কিভাবে টিকিটের দাম কমে। তোদের কারণে, তোদের প্রবাসীদের কারণে আজকে বাংলাদেশ বিমানের টিকিটের দাম 1 লক্ষ টাকা। কোন দেশে আছে? ইউরোপ যাইতে কত টাকা লাগে, অথচ বাংলাদেশ বিমানের টিকিট 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে ইউরোপ যাওয়া আসা আপ ডাউন করা যায়, অথচ বাংলাদেশ বিমান হয়ে গেছে মিডল ইস্টে 1 লক্ষ টাকা, শুধুমাত্র তোদের প্রবাসীদের কারণে। এখনো সময় আছে, তোরা এই বিমানরে বয়কট কর। এই বিমান বয়কট করার পর তারপর দেখ খেলা কই গিয়ে দাঁড়ায়, কই গিয়ে থামে। আমিও প্রবাসী, আজকে এক যুগের উপরে হয়েছে আমারও প্রবাস, আমিও মিডল ইস্টে আছি। 2014 সালে আমি আমার অজান্তে বাংলাদেশ বিমানে আমি দেশে যাই, আমার অজান্তে আমার টিকিট হয়ে গেছে, আমি জানি না। শেষ মুহূর্তে আমার ফ্লাইটের আগের দিন আমি জানি বাংলাদেশ বিমানে আমার টিকিট কাটা হয়েছে, ফ্লাইটটা ছিল ঢাকায়।
ডাইরেক্ট ঢাকায়, আমি কোনো লোকাল বিমানে উঠি নাই ঢাকায়, অথচ আমার ফ্লাইট চলে গেছে সিলেটে। আমার 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 টিকিটের মধ্যে স্পষ্ট লেখা আছে ঢাকা, অথচ আমার ফ্লাইট চলে যায় সিলেটে। আমি তো কোনো লোকাল বাসের টিকিট কাটি না, আমি ডাইরেক্ট বাংলাদেশ বিমানের টিকিট কাটছি। আমি যদি লোকাল বাসের টিকিট কাটতাম, আমার ফ্লাইট সিলেট যাক, আমার কোনো সমস্যা নাই, আপত্তিও নাই। আমি তো ডাইরেক্ট বিমানের টিকিট কাটছি, আমার ফ্লাইট সিলেট চলে যায়। সিলেট যাওয়ার পর শুধু আমার না, প্রায় বিমানের ভিতরে 3 ভাগের 2 ভাগ যাত্রী ছিল ঢাকার, সবার টিকিটের মধ্যে স্পষ্ট লেখা আছে ঢাকা। তো বন্ধুরা, আপনাদেরকে প্রবাসী ভাই বক্তব্যগুলো শোনালাম। আসলে প্রবাসী ভাইটা খুবই মনে কষ্টে এই কথাগুলি বলছিল। উনি নিজেও কিন্তু একজন প্রবাসী, তারপর উনি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলছিল একটি কারণে, কারণ প্রবাসীরা সবসময় ফেসবুকে বলে যে বাংলাদেশ এয়ারলাইন্সকে আপনারা বয়কট করুন, কিন্তু তারপরে তারা ঘুরে ফিরে ওই বাংলাদেশ এয়ারলাইন্সে কেন যায়। এর জন্য উনি রাগান্বিত অবস্থায় এইসব কথা বলেছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের নাকি গায়ে চর্বি জমে গেছে বেশি, এই কারণে তারা এত বিমান ভাড়া ডাবল 3 গুণ 4 গুণ করে বৃদ্ধি করতেছে প্রতিনিয়ত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।